আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একই ব্যক্তি দুই কলেজের অধ্যক্ষ, প্রতারণার সহযোগিতার অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠান দুটির গভর্নিং বডির বিরুদ্ধে। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আজ, কেউ আবেদন করলে বিবেচনা করবে এনবিআর। সাংসদ হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন, বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। করোনা মহামারীর কারণে মারাত্মক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য, শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। এবং কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ডো লুকের বাড়ি ও ক্লিনিককে পুলিশের তল্লাশি। সংবাদে এছাড়াও থাকছে করোনার বিস্তার ঠেকাতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, বললেন ডক্টর মাহফুজুর রহমান। এবারে বিস্তারিত সংবাদ। একই ব্যক্তি দুটি কলেজের প্রধান, একটিতে অধ্যক্ষ, অন্যটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বেতন ও সুযোগ সুবিধা নিচ্ছেন দুটি প্রতিষ্ঠান থেকেই। এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন ঢাকার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফুন নাহার। আর তাকে সহযোগিতার অভিযোগ উঠেছে কলেজ দুটির গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে। মাহবুব কবির চপলের অনুসন্ধানী প্রতিবেদন। টাঙ্গাইল ঘাটাইলের ব্রাহ্মণ শাসন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নাহার। অক্টোবরেও সেখান থেকে বেতন তুলেছেন তিনি। এই লুৎফুন নাহারই গত মার্চে অধ্যক্ষ হিসেবে যোগ দেন ঢাকার গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজে। কলেজ শাখা এখনও এমপিওভুক্ত না হওয়ায় স্কুল শাখা থেকে তাকে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, অর্থাৎ একই সাথে তিনি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। গত 10 মাস ধরে এভাবেই চলছে। মনিজা রহমান কলেজে তার নিয়োগেও দুর্নীতি হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী অধ্যক্ষ হতে হলে কমপক্ষে 12 বছরের এমপিওভুক্তির অভিজ্ঞতা থাকতে হবে। ব্রাহ্মণ শাসন কলেজে লুৎফুন নাহারের এমপিওভুক্তি হয় 2010 সালে। শিক্ষাগত যোগ্যতাও শর্ত অনুযায়ী ছিল না। তবে করোনায় আক্রান্ত হবার কথা বলে এসব প্রশ্ন এড়িয়ে যান মনিজা রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি স্থানীয় কাউন্সিলর হাজী শামসুজ্জোহা। আপনি অসুস্থ? কি হয়েছে? টেস্ট করাইছেন কি? করোনা রিপোর্ট দেন? পজিটিভ। দিন পরে আছেন, আপনার সাথে বসে কথা বলবেন। টাঙ্গাইলের ব্রাহ্মণ শাসন কলেজেও লুৎফুন নাহারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন, এমনকি ঝাড়ুদার নিয়োগেও নিয়েছেন 3 লাখ টাকা। জেলা প্রশাসনের তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। লুৎফুন নাহার 11 বছর যাবৎ ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব আছেন। ওনার বিরুদ্ধে মেলা লেখালেখি, মেলা চাপের জন্য উনি কৌশলে এই কাজ করছে। অভিযোগ রয়েছে সেখানেও তাকে সহযোগিতা করেছেন গভর্নিং বডির সভাপতি সুমন খান বাবু। ভারপ্রাপ্ত কে এখন? ভারপ্রাপ্ত সাদিকুর রহমান। সাদিক সাহেব কবে নিয়োগ পেয়েছে সবশেষ সেটা? সাদেক সাহেব নিয়োগ হয়েছে রিসেন্টলি, মাস 2 হয়েছে আর কি। আমার যিনি ভারপ্রাপ্ত উনি করোনা আক্রান্ত জন্য আমাকে শুধু অক্টোবর 2020-এর শিক্ষক এবং কর্মচারীদের বেতন দিলে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আপনাদের কলেজে, তাই তো? জি জি। যদিও অভিযোগের এত সব তথ্য প্রমাণ অস্বীকার করেন লুৎফুন নাহার। সমস্যাই ভাই, এটা সিম্পল একটা ব্যাপার, কারণ করোনা যদি না থাকতো তাহলে এই সমস্যাটা ছিল না। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনো শিক্ষক একটি প্রতিষ্ঠান থেকে এমপিওর বেতন নেন, তাহলে তিনি অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। এটা আমাদের বিধি পরিপন্থী। তদন্ত করা হবে, তিনি প্রমাণিত হয় যে তিনি 2 জায়গায় চাকরি করছেন এবং এমপিওর বেতন নিচ্ছেন,
তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে বিধিমতো ব্যবস্থা নেব। স্কুল বা কলেজের সাফল্য অনেকটা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের প্রধানের উপর। এই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির যে অভিযোগ উঠেছে তাতে বিস্মিত অভিভাবকরা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, গেন্ডারিয়া, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আজ। এই সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তবে কোনো ব্যক্তি সময় বাড়ানোর আবেদন করলে তা বিবেচনা করা হবে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে আয়কর সেবা নিয়ে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে রিটার্ন জমা দেওয়ার, সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি কারো এরকম হয়ে থাকে তাদের জন্য আমাদের একটা আলাদা নিয়মই আছে যে তারা আবেদন করতে পারেন, কমিশনের কাছে আবেদন করতে পারেন, কমিশনের টাইম এক্সটেন্ড করতে পারেন। আমরা বলেছি যে টাইম এক্সটেনশনে যেন ওই জরিমানার বিষয়টি নমনীয়ভাবে দেখা। ঢাকা ৭ আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার মধ্যরাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চকবাজার শাহী জামে মসজিদে বাদ আসর নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বেলাল জানান, গুলশান আরা বেগম 2016 সাল থেকে কিডনি ও ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত আগস্ট থেকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদাসর চকবাজার শাহী জামে মসজিদে আমরা জানাজার ব্যবস্থা করেছি। ওখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে আমরা চকবাজার আজিমপুর কবরস্থানে আমরা দাফন করবো আর কি। যমুনা নদীতে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করবে। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে। সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি। একবারে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, গুমদুম পর্যন্ত রেল লাইন, এবং ঢাকা থেকে এখন আমরা যেমন পদ্মা সেতু, এভাবে সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক করা, উন্নত করা এবং বহুমুখী করা, যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে হবে, সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি। যাক, রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। মূর্তি আর ভাস্কর্য এক নয়, এমন মন্তব্য করেছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। আলোচনা সাপেক্ষে এ সংক্রান্ত জটিলতার মীমাংসা করা হবে বলেও জানান তিনি। রোববার দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ের নিজ দপ্তরে প্রথম সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করা হবে। মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক নয়। আজকে পাকিস্তানে যান, আপনি ভারতে যান, সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান না কেন, সব জায়গাতে ভাস্কর আছে। আর এই যদি ভাস্করই মূর্তি হয়, তাহলে টাকার ভিতরে বঙ্গবন্ধুর ছবি আছে, আর এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো কিভাবে থাকবে? সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে পায়। কয়েন যদি থাকে, কয়েনের মধ্যে আছে, সারা বিশ্বের সব জায়গায় দেশে যান, দেখেন কয়েনের ভিতরে কিন্তু সবকিছু আছে। এগুলো আসলে বোঝার হলো আমাদের নিজেদের মধ্যে বোঝার ভুল বোঝা উচিত। যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। করোনা ভাইরাস মহামারীর কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য। এ অবস্থায় শঙ্কায় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। তারা বলছেন, ব্যবসার মন্দাভাবের কারণে বেকারত্বের সংখ্যাও দিন দিন বাড়ছে, পাশাপাশি কমছে সরকারি নানা সুযোগ সুবিধাও। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। যুক্তরাষ্ট্রে টানা 4 সপ্তাহ ধরে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত হচ্ছেন 1 লাখেরও বেশি মানুষ। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে প্রাণ চাঞ্চল্য নেই অনেকদিন ধরে।
নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এমনিতে তো লোক ব্যবসা কম, এখন আরো কম, জানি না সামনে কি হয়। আমাদের খুব কঠিন অবস্থা, এখন ভবিষ্যতে আমি খুব আর কি, এখন ব্যবসা অবস্থা খুবই খারাপ। 10 জনের বেশি আমরা বসাইতে পারি না, দেখেন অনেক সিট খালি, ফুড আছে যথেষ্ট, লোক নাই, ভাড়া অনেক, আমাদের এটা অ্যাফোর্ড করতে অনেক কষ্ট হচ্ছে। বিজনেসের জন্য খুবই টাফ হয়ে গেছে, এটা আমাদের সবাই বুঝতেছে। নিউ ইয়র্ক সিটির মানুষও ঘর থেকেও বেরোতেছে না, ভয় পাচ্ছে। এদিকে করোনার ভয়াবহতার কারণে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে বিপণী বিতানগুলোতে তেমন ভিড় দেখা যায়নি, তবে অনলাইনে বিক্রি বেড়েছে গতবারের তুলনায় অনেক বেশি। মার্কিন বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুসারে গত বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে প্রায় 22%। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লুকের বাড়ি এবং ক্লিনিকে তল্লাশি চালিয়েছে পুলিশ। ম্যারাডোনার চিকিৎসায় কোনো অবহেলা ঘটেছিল কি না পুলিশ তা বের করার চেষ্টা করছে। ম্যারাডোনাকে কি ওষুধ দেওয়া হচ্ছিল তা তার 2 মেয়ে জানতে চাওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। চলতি মাসের প্রথম দিকে 86 বিশ্বকাপ জয়ের নায়ক ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এক সফল অস্ত্রোপচার করা হয়। এরপর আর অ্যালকোহল পানির উপর নির্ভরশীলতা কাটানোর জন্য চিকিৎসা শুরু হয়। সেখানে চিকিৎসক যথাযথ ব্যবস্থা নিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, যদিও কোনো ধরনের অবহেলা হয়নি বলে দাবি করছেন লিওপোল্ডো লুক। করোনার বিস্তার ঠেকাতে মিডিয়ার প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। করোনার দ্বিতীয় প্রবাহ মোকাবেলায় গণমাধ্যম ও বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে আয়োজিত সেমিনারে হাসপাতালগুলোর সেবার মান বাড়ানোর তাগিদ দেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। করোনা রোগীর সংখ্যা আবারও বাড়ছে। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সেমিনারে সবার জন্য করোনাকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে কার্যকর ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা রাষ্ট্র সরকারের কাছে মনে করি গণমাধ্যম কর্মীদের যত বেশি সুরক্ষা দিবেন, যত বেশি তাদেরকে সহযোগিতা করবেন, তত বেশি কিন্তু আপনাদের জন্য তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে আরও বেশি সমর্থ হবে। এটিএন বাংলা একদম শুরুর দিন থেকে আমরা টেলিভিশনে আমরা শুধু অনুষ্ঠান বিভাগে আমাদের 1.5 ঘন্টার অনুষ্ঠান আমরা চালু করেছি। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন করোনা চিকিৎসায় এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন তারা। তবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তারা। আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের স্বাস্থ্যকর্মীরা আমরা যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারছি। আমাদের অভিজ্ঞতা অনেক বেড়ে গেছে, আমরা কিন্তু ভয় পাই না। মানুষের যে ঝুঁকিটা ছিল সেটা অনেকটা কমিয়ে এসেছে এবং পদ্ধতি চিকিৎসা আমি মনে করি যে বেসরকারি খাতের যে চিকিৎসকরা, আমার ডাক্তাররা যারা তৈরি করে দিয়েছে সেটাই পদ্ধতি সারা বাংলাদেশ চিকিৎসাটা গ্রহণ করে মানুষের পিছে কাজ করা শুরু করলো। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, করোনার মধ্যে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে সাহসিকতার পরিচয় দিয়েছেন বলেই জনসাধারণকে তথ্য পৌঁছে দেয়া সহজ হয়েছে। দেশের মেডিকেল কলেজগুলোকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন তিনি। রোগীর আত্মীয় স্বজনরাই যেত না, আমাদের মিডিয়া কর্মীরা সেই সব জায়গায় যে সংবাদ নিয়ে এসে মিডিয়াতে প্রচার করছে। আমি মিডিয়ার সব কর্মীকে জানাই আমার এটিএন বাংলা, এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অজু যে কতখানি এফেক্ট দেবে করোনার জন্য আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। হুজুররা নাকটা পরিষ্কার করে, গলা পরিষ্কার করে অজু করার সময়, মুখ পুরোটা কান পর্যন্ত যেখানে করোনা এফেক্ট হতে পারে সেই পুরো পোর্শনটা তারা ধুচ্ছে। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সোনালী ব্যাংকের জামালপুর শাখা থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সোহাগ নামে এক ব্যক্তি রোববার দুপুরে পে অর্ডার করতে প্রায় 4.5 লাখ টাকা নিয়ে সোনালী ব্যাংকে যান। পরে টাকাগুলো ব্যাংকের কাউন্টারের সামনে রেখে জমা দিতে অপেক্ষা করার পর নিজের পায়ের কাছে কিছু টাকা পড়ে থাকতে দেখে সেগুলো নিচু হয়ে ওঠানোর চেষ্টা করেন। এর মধ্যে দুর্বৃত্তরা কাউন্টারের সামনে থেকে তার 4.5 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের কাছে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সোহাগের কোনো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শীতের নতুন সবজিতে ভরে উঠেছে বরিশালের হাট বাজার। কয়েকদিনের ব্যবধানে প্রায় কেজি প্রতি সবজির দাম কমেছে প্রায় ২০ থেকে ৩০ টাকা। ক্রেতারা বলছেন কয়েকদিন আগেও প্রতি কেজি ফুলকপি বিক্রি হতো ৮০ টাকায়, বর্তমানে ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা, সিম ৩৫ টাকা ও বেগুন ৩০ টাকা দরে। তবে এখনও চড়া দাম রয়েছে আলু, টমেটো এবং গাজরের। বিক্রেতারা জানান দাম কমে যাওয়ায় তাদের বিক্রিও বেড়েছে। ৩০ টাকা কেজি পাতাকপি, ২০ টাকা, এই সিম আছে ৪০ টাকা, ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ছিল ৪০ টাকা, এখন মিষ্টি কুমড়া আছে ৩০ টাকা, ৩৫ টাকা, ২৫ টাকা। সবজি প্রচুর আমদানি এখন, গত সপ্তাহের সাথে এই সপ্তাহে আমদানি বেশি এবং বাজারও কম। ২০০৫ সালে গাজীপুর আইনজীবী সমিতিতে জেএমবির বোমা হামলা তৎকালীন বিএনপি সরকারের উদাসীনতার কারণে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটে তার দায়ভার ক্ষমতাসীন দলকেই বহন করতে হবে। গাজীপুর আইনজীবী সমিতির কক্ষে বোমা হামলায় নিহত ও আহত আইনজীবীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্রের প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় যুবলীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশীয় সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। তারা বলেন, দেশে যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিতে চায় তারা দেশদ্রোহী। যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক AKM তারিকুল হায়দার চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবারে পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। নিজ মাঠ নো ক্যাম্পে ২৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ব্রাথওয়েট। প্রথমার্ধে ফরাসি তারকা অ্যান্টোনিও গ্রিজম্যান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের আক্রমণের ধারা ধরে রাখে কাতালানরা। এতে ৫৭ মিনিটে ওসাসুনার জালে বল পাঠান ফিলিপে কুতিনহো। এরপর ৭৩ মিনিটে অধিনায়ক লিওনেল মেসিও গোল উৎসবে যোগ দেন। বার্সেলোনা মহাতারকা তার এই গোল উৎসর্গ করেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। এ জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টি-20তে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে ইংল্যান্ড। পারলে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৬ রান তোলে স্বাগতিকরা। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। এছাড়া ২৯ রান আসে জর্জ লিন্ডের ব্যাট থেকে। আদিল রশিদ নেন ২ উইকেট। জবাবে ডেভিড মালানের ৫৫ রানের ইনিংসে জয়ের ভিত পেয়ে যায় ইংল্যান্ড। দলীয় ১৩৪ রানে তার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে অধিনায়ক এওএন মার্গারের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-২ গোলে হারিয়ে প্রেসিডেন্ট কাপ হকির শিরোপা জিতেছে বাংলাদেশ হকি ফেডারেশনের সবুজ দল। ৫ গোল করে যৌথভাবে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিলন হোসেন এবং মাহবুব হোসেন। বিস্তারিত SM আশরাফের রিপোর্টার। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব নাটক জমানো ছিল শেষ ৫ মিনিটের জন্য। ২-০ গোলে এগিয়ে থাকা সবুজ দল যখন শিরোপা নিশ্চিত ভেবে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, তখনই সেনাবাহিনীর পাল্টা আক্রমণে দিশেহারা সবুজ দল। ৫৩ আর ৫৫ মিনিটে গোল করে সেনাবাহিনীকে সমতায় ফেরান সাব্বির রানা আর মিলন হোসেন। তবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর গল্পের শেষটা মধুর হয়নি সেনাবাহিনীর। মোহাম্মদ আশরাফুল ২ মিনিট বাকি থাকতে তৃতীয় গোল করে জয় এনে দেন তার সবুজ দলকে।
ক্যাম্প যদি এইভাবে চলতে থাকতো আর হচ্ছে আমাদের যদি টুর্নামেন্ট আর আমরা একটার পর একটা খেলতে থাকতাম তো আমার মনে হয় যে অবশ্যই ভালো হতো। আর্মির মতন দলকে আমরা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, আশা করি আমাদের এই অনূর্ধ্ব 21 টিম ইনশাল্লাহ আমাদের এশিয়া কাপে আমরা ভালো রেজাল্ট করব। পুরস্কার তুলে দিয়ে ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেনিয়াবাত বলেন, করোনার কারণে বন্ধ থাকা হকির কার্যক্রম এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বেগবান হবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা শীঘ্রই বিজয় দিবস হকি ও হকি প্রিমিয়ার লিগের আয়োজন করব ইনশাআল্লাহ। ক্লাবগুলো সহ সকলের সহযোগিতা কামনা করছি। জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকি। তার আগে এই টুর্নামেন্ট সেরা স্কোয়াড বাছাইয়ের সুযোগ করে দেবে বাংলাদেশ হকি ফেডারেশনকে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। একই ব্যক্তি দুই কলেজের অধ্যক্ষ, প্রতারণার সহযোগিতায় অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠান দুটির গভর্নিং বডির বিরুদ্ধে। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আজ, কেউ আবেদন করলে বিবেচনা করবে এনবিআর। সাংসদ হাসিব সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন, বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। করোনা মহামারীর কারণে মারাত্মক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য, শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। এবং কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ডো লুকের বাড়ি ও ক্লিনিকে পুলিশের তল্লাশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।